আসসালামু আলাইকুম। নুরুল আলম স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনকার ধারাবাহিকতার মতো আজকের যে অনলাইন যে পাঠদান কর্মসূচি, তো আজকের পাঠও আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের যে একটি প্রস্তুতি যাচাই পরীক্ষার কথা তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো যে অনুষ্ঠিত হবে, সেটা ২৭ তারিখে। তার পূর্বে এটা তোমাদের শেষ ক্লাস। তো এই ক্লাসটির জন্য তোমরা নিশ্চয়ই খুব আগ্রহের সহিত অপেক্ষা করে আছো এবং তোমাদের যে নির্ধারিত বই, খাতা, কলম যা যা প্রয়োজনীয় ক্লাস করার জন্য সেটা নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছো। তো এখন তোমাদের যে বিষয়ে পাঠদান করাবো সেটা তোমরা সকলে অবগত আছো, সেটা হচ্ছে বাংলা বিষয়ে। আর যে বিষয়টা শিক্ষার্থীরা তোমাদের বরাবরই বলে আসছি যে তোমরা বাসায় থেকে তো অনেকেই নিয়ম করে পড়াশোনা করছো, অনেকে করছো না। এই যে যারা করছো না তাদের উদ্দেশ্যে আবারও বলছি যে একটু পড়াশোনা করো, তাহলে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হলে তুমি সেই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবে, না হলে তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, তোমাদের যেহেতু প্রস্তুতি যাচ্ছে একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ তারিখে, তো সেই পরীক্ষা সকলেই ভালোভাবে অংশগ্রহণ করবে, কারণ এটা হচ্ছে তোমাদের, আমি বাংলা যে বিষয়টা নিয়েছি আর অন্যান্য যে বিষয়গুলো সেগুলো খুব সংক্ষিপ্তভাবে দেওয়া আছে, যেহেতু ২০ নম্বরের পরীক্ষা, সেই ক্ষেত্রে খুবই সংক্ষিপ্তভাবে তোমাদের সিলেবাসটা তুলে ধরা হয়েছে। আর আমি বাংলাতে যেটা নিয়েছি এটা তোমরা সবাই জানতে পেরেছো, সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বই বহির্ভূত যে অনুচ্ছেদ থাকে সেই অনুচ্ছেদটা পড়ে তোমাকে যেটা লিখতে হয় কিছু শব্দ এবং শব্দের অর্থ বুঝে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হয়। তো এটা খুবই সহজ। আর ৩টা প্রশ্ন থাকে, সেখানে হচ্ছে ১৫ নম্বর। প্রত্যেকটা প্রশ্নের উত্তরের মান হচ্ছে ৫। কমপক্ষে সেখানে ৫টি বাক্য লিখতে হয়। তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? অবশ্যই আমি আবারও বলছি, তুমি কি করবে? তোমার যে নির্ধারিত যেই অনুচ্ছেদটা দেওয়া থাকবে পরীক্ষায়, সেই অনুচ্ছেদটা তুমি বারবার পড়বে। বারে বারে পড়ার ফলে তুমি তখন অনুচ্ছেদটা কি বলা হয়েছে, মূল ভাবটা কি, সেটা খুব ভালোভাবেই বুঝতে পারবে। আর বুঝতে পারলে তুমি প্রশ্নের উত্তরগুলি খুব সহজভাবে লিখতে পারবে। আর শূন্যস্থানটা আমি আশা করছি শিক্ষার্থীরা তোমরা ৫-এ ৫ই পাবে ইনশাল্লাহ, আর প্রশ্ন তো ইনশাল্লাহ তোমরা ১৫-তে ১৫ পাবে। তো শিক্ষার্থীরা, এটা মুখস্থর কোনো বিষয় না, সম্পূর্ণ হচ্ছে তুমি নিজে বুঝে কতটুকু বুঝলে সেটাই তুমি উপস্থাপন করা। তো এই কাজটা তোমরা খুব ভালোভাবে করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আর এই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখো, যেহেতু পরীক্ষার পূর্বে তোমাদের এটাই শেষ ক্লাস পরীক্ষার পূর্বে। তো পরীক্ষার পূর্বে তারপরে তোমাদের আগামীকাল থেকে ২২ তারিখ থেকে তোমাদের বিদ্যালয়ের যে অনলাইন কার্যক্রম যে কার্যক্রম রয়েছে, যে অনলাইন পাঠদান কর্মসূচি রয়েছে, সেটা বন্ধ থাকবে, কারণ হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। তো যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তাদের শারদীয় শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। আর তোমরা ভালোভাবে তোমাদের উৎসব আনন্দ সহকারে উপভোগ করো, সেই কামনা রইল। তো শিক্ষার্থীরা, বন্ধের পরে যে ২৭ তারিখে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেজন্য তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবে বলে আমি আশা করছি। আর সকলেই পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণ করবে, ঠিক আছে? বাসায় বসে পরীক্ষা তো কি হয়েছে, পরীক্ষা তো পরীক্ষা, যেটা আমি বরাবরই বলে আসছি, এখনও বলছি। তো শিক্ষার্থীরা, যেহেতু তোমাদের পরীক্ষা বিষয়ক এই ক্লাসগুলো আলোচনা হচ্ছে, সেক্ষেত্রে আমি তোমাদের আজকেও তোমাদের পরীক্ষায় যে আমি বলেছি পাঠ্য বই বহির্ভূত অনুচ্ছেদ, এখন আজকেও আমি সেই পাঠ্য বইয়ের অনুচ্ছেদ নিয়ে একটু আলোচনা করব, কিছু নমুনা হিসেবে তোমাদের সামনে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সকলে মনোযোগ সহকারে এই ক্লাসগুলি দেখো। প্রত্যয় শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন, যেটা তোমাদের বইতে একটা গল্প রয়েছিল বা গদ্য রয়েছিল, সেখানে কিন্তু আমি এই তো বেশ কিছুদিন হবে না, হয়তো কিছুটা দিন আগে আমি এই অধ্যায়টা পড়িয়েছিলাম। তো তার মতো করে আমি একটি অনুচ্ছেদ নেওয়ার চেষ্টা করেছি। দেখো, প্রত্যয় শব্দের অর্থ কিন্তু তোমরা পূর্বেই জানো, যেহেতু আমি পূর্বের ক্লাসগুলিতে এটা বলে দিয়েছিলাম। প্রত্যয় শব্দের অর্থ কি? অতি পুরাতন বা প্রাচীন। এই সম্পর্কিত যে তত্ত্ব তাকে বলা হয় কি? প্রত্নতত্ত্ব। এটাও কিন্তু বলেছিলাম যে এই সম্পর্কিত, কোন সম্পর্কিত? এই সম্পর্কিত যে তত্ত্ব তাকে বলা হয় প্রত্নতত্ত্ব। এখন আসি, তত্ত্ব মানে কি? তত্ত্ব শব্দের অর্থ আমি বলে দিচ্ছি শিক্ষার্থীরা, তোমরা চাইলে এখনই লিখে লিখতে পারো বা পরে লিখো। তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে প্রকৃত অবস্থা
বা আসল বস্তু। আমি আবারও বলছি, লক্ষ্য করে শোনো, তত্ত্ব শব্দটির অর্থ হচ্ছে প্রকৃত অবস্থা বা আসল বস্তু। প্রত্নতাত্ত্বিকরা প্রাচীনকালের জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা ইত্যাদি বিচার করে এসবের ভেতর থেকে ইতিহাস খুঁজে বের করেন। এখানে প্রত্নতাত্ত্বিক বলতে প্রত্নতত্ত্ব নিয়ে যারা গবেষণা করে তাদেরই বলা হয় কি প্রত্নতাত্ত্বিক। এটা আমি পূর্বের ক্লাসও বলেছি। তো তারা কি করে প্রাচীনকালের যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, মুদ্রা রয়েছে, মুদ্রা অর্থ কি টাকা পয়সা, সেটা আমি কিন্তু পূর্বের ক্লাসে বলেছি। অট্টালিকা যেটা দালান কোঠা বলা হয় ইত্যাদি বিচার করে এই সবের ভেতর যে ইতিহাস খুঁজে বের করে, যে ইতিহাসটা রয়েছে তিনি কি করেন, তারা কি করেন, এগুলো খুঁজে বের করেন। তার মানে এই যে আমরা যে পূর্বের প্রাচীনকালের যে সম্পর্কে জানতে পারি, তাদের কারণে কিন্তু জানতে পারি, তারা বিভিন্ন গবেষণার মাধ্যমে এগুলো পর্যালোচনা করে এই ইতিহাসটা উপস্থাপন করেছে, এর ফলে আমরা জানতে পেরেছি। কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন। কুমিল্লায় কি পাওয়া গেছে শিক্ষার্থীরা? আচ্ছা, নিদর্শন শব্দের অর্থ তোমাদের আমি বলে দিয়েছি, আজকেও আমি বলে দিচ্ছি, দেখি সবার মনে আছে কিনা, জোরে জোরে বলো তো। নিদর্শন শব্দের অর্থ কি? প্রমাণ, মানে যেটা তোমাকে পেয়েছে, এটা তোমার যে এখন খুঁড়ে যেটা পেলো, হাতের সামনে পেলো, সেটাই হচ্ছে কি প্রমাণ। তারপরে হচ্ছে সভ্যতা শব্দটার অর্থ আমি তোমাদের বলে দিচ্ছি শিক্ষার্থীরা, লক্ষ্য করে শোনো। সভ্যতা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, বিজ্ঞান, শিল্প দর্শনে উন্নত অবস্থা। সভ্যতা শব্দের অর্থ কি শিক্ষার্থীরা? জ্ঞান, বিজ্ঞান ও শিল্প দর্শনে উন্নত অবস্থা। তারপরে প্রাচীন মানে তো পুরাতন জানোই, সেটার বলার অবকাশ থাকে না। তো এই যে কুমিল্লার ময়নামতিতে কি পাওয়া গিয়েছে শিক্ষার্থীরা, লক্ষ্য করো। কুমিল্লার ময়নামতিতে কোথায়? ময়নামতি কোথায় অবস্থিত? কুমিল্লায় অবস্থিত। এখানেও কিন্তু তুমি অনেক, আমি অনুচ্ছেদটা খুব সংক্ষিপ্ত নিয়েছি, কিন্তু সংক্ষিপ্ত নিলেও কিন্তু এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, এটাই তোমাকে বারে বারে ভালো করে বুঝতে হবে। তো কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে কি পাওয়া গেছে? আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন। অষ্টাদশ শতকের ময়নামতির শালবন বিহার এই পুরাকীর্তিটি বাংলাদেশের প্রাচীন সভ্যতার পরিচায়ক। অষ্টাদশ শতকের, কোন শতকের শিক্ষার্থীরা? অষ্টাদশ শতকের মানে 18 শতকের ময়নামতির কোথায়? শালবন বিহারে। শালবন বিহার এই পুরাকীর্তি মানে এই যে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন, সেটার নাম কি? শালবন বিহার। এই পুরাকীর্তিটি তোমার বাংলাদেশের প্রাচীন সভ্যতার পরিচয় মানে পরিচয় বহন করে। শালবন বিহারে পাওয়া গেছে নানা পোড়ামাটির ফলক। শালবন বিহারে কি পাওয়া গেছে শিক্ষার্থীরা? নানা পোড়ামাটির ফলক। পোড়ামাটির ফলক, ফলক শব্দটার অর্থ কিন্তু আমি বলে দিয়েছিলাম পূর্বের ক্লাসে, সেটা হচ্ছে মাটির দিয়ে তৈরি, মাটির দেওয়ালে যে নকশা বা চিত্র আঁকা হয়, যেটা আগুনে পুড়িয়ে নকশা দেওয়ালে লাগানো হয়, সেটা হচ্ছে কি পোড়ামাটির ফলক, যেটা তোমরা খুব ভালোভাবে জানো। তো এই যে দেখো, আমি একটা অনুচ্ছেদ নিয়েছি, এতটুকু অংশের মধ্যে আমরা কিন্তু অনেকটা কিছু খুঁজে পেলাম। তো সেক্ষেত্রে আমি তোমাদের বরাবরে বলে থাকি, এখনও আবারও বলছি, তুমি পরীক্ষায় যখন প্রশ্নটা হাতে পাবে তখন কি করবে, এই অনুচ্ছেদ যেটা তোমার থাকবে সেটা ভালো করে তুমি রিডিং পড়বে। একবার না হলে কয়েকবার পড়ে নিবে, পড়ে তুমি আগে এটা বুঝবে যে অনুচ্ছেদটা কি বোঝানো হয়েছে, তুমি ভালোভাবে বুঝে তারপর পরীক্ষায় উত্তরে তুমি লেখা শুরু করবে। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই অনুচ্ছেদটা বুঝতে পেরেছো, কারণ কিছুদিন আগে আমি এই বিষয়ে তোমাদের পাঠ্য বইয়ে যে একটি গদ্য রয়েছে সেটা আমি আলোচনা করেছিলাম। এখন এখান থেকে কি আসে? প্রথমত কিছু শব্দ থাকে এবং শব্দের অর্থ থাকে। তো তোমরা কি করবে? তোমরা কি প্রস্তুত আছো শিক্ষার্থীরা? যেটা আমি প্রত্যেক ক্লাসে করে থাকি, তোমরা এখন খুব দ্রুত এই শব্দগুলো লিখবে। আমি শব্দগুলো মুখে বলছি, তোমরা লিখো, এই শব্দগুলো শুধু লিখবে, উত্তর না, অর্থ না কিন্তু। তো শব্দগুলো লিখো। প্রথমে লিখো তত্ত্ব। প্রথমে কি লিখবে? তত্ত্ব। দ্রুত লিখবে তত্ত্ব। তত্ত্ব শব্দটির অর্থ কি? প্রকৃত অবস্থা বা আসল বস্তু। তত্ত্ব কি লিখেছ? তত্ত্ব। তারপর লিখবে কি? মুদ্রা। মুদ্রা লিখো শিক্ষার্থীরা। মুদ্রা শব্দের অর্থ কি? টাকা পয়সা। তারপরে লিখবে সভ্যতা। দ্রুত লিখো, সভ্যতা। শুধু এই শব্দগুলি। সভ্যতা শব্দটির অর্থ কি? জ্ঞান, বিজ্ঞান, শিল্প দর্শনে উন্নত অবস্থা। তারপর
লিখবে নিদর্শন, লিখো নিদর্শন। নিদর্শন অর্থ কি? প্রমাণ। তারপরে লিখো প্রাচীন, দ্রুত লিখবে প্রাচীন। প্রাচীন শব্দের অর্থ কি? পুরাতন। প্রাচীন অর্থ কি? পুরাতন। তারপরে লিখো মাটি। মাটি শব্দের অর্থ কি? মৃত্তিকা। মাটি শব্দের অর্থ কি শিক্ষার্থীরা? মৃত্তিকা। তোমরা কিন্তু এই কাজগুলি আমার সাথে সাথে করে ফেলবে, এখনই করবে। এই শব্দগুলো আমি আবারও বলছি, তোমরা কি করেছো? স্কুলে যখন তোমাদের ক্লাস অনুষ্ঠিত হতো তখন কিন্তু আমার নির্দেশনাগুলো তোমরা মেনে চলতে। তো এই কাজটা এখন অনলাইন আমি নির্দেশ করছি, তুমি বাসায় অবশ্যই এই কাজগুলো করো। তত্ত্ব শব্দটি লিখেছ, মুদ্রা, সভ্যতা, নিদর্শন, প্রাচীন, মাটি। আচ্ছা, এখন আমরা কি করব? শূন্যস্থানে চলে যাব। এটা কিন্তু অবশ্যই তোমরা এই শব্দ দিয়ে মিলিয়ে দ্রুত করে ফেলবে। প্রথমত নিয়েছি প্রাচীন নিদর্শন সংবলিত ঢেস বলে প্রত্নতত্ত্ব। তো এটা খুবই সহজ, তোমরা শব্দের সাথে দ্রুত মিলাও। প্রাচীন নিদর্শন সংবলিত ঢেস বলে প্রত্নতত্ত্ব। আমি আশা করছি তোমরা উত্তরটা লিখতে পেরেছো। তারপর খতে লিখো প্রাচীন সভ্যতায় অনেক ঢেস সন্ধান পাওয়া গেছে। প্রাচীন সভ্যতায় অনেক ঢের সন্ধান পাওয়া গেছে। তারপর গতে লিখো রোমান ঢেস বর্তমানে বিলুপ্ত। রোমান ঢেস বর্তমানে বিলুপ্ত। কুমিল্লায় প্রাচীন বৌদ্ধ সভ্যতায় ঢেস পাওয়া যায়। কুমিল্লায় প্রাচীন বৌদ্ধ সভ্যতায় ঢেস পাওয়া যায়। শব্দগুলোর সাথে মিলে শব্দের মধ্যেই লিখবা ক নম্বর উত্তর কোনটা, খ নম্বর উত্তর, গ নম্বর উত্তর কোনটা। তুমি কিন্তু এই পুরো বাক্যটা এখন তুলবে না। তারপর ওতে লিখো বাংলাদেশে ঢেস শিল্পকলার পরিচয় পাওয়া যায় মাটির শিল্পে। তো আমি আশা করছি এই যে নির্ধারিত যে সময়টা দিয়েছি এর মধ্যে তোমরা উত্তরগুলি লিখতে পেরেছো। উত্তর কি? শব্দগুলোর পাশে তুমি ক খ দিয়ে চিহ্নিত করবে, এই তো। আচ্ছা, মিলে না এখন সাথে? প্রাচীন নিদর্শন সংবলিত তত্ত্বকে বলে প্রত্নতত্ত্ব। প্রাচীন সভ্যতায় অনেক মুদ্রার সন্ধান পাওয়া গেছে। রোমান সভ্যতা বর্তমানে বিলুপ্ত। কুমিল্লায় প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন পাওয়া যায়। বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় মাটির শিল্পে। তো আমি আশা করছি প্রত্যেকে 5-এ 5 পেয়েছো। তোমরা খাতায় ঝটপট নম্বর দিয়ে দাও। আচ্ছা, এখন আমি তোমাদের কিছু প্রশ্ন দেব। প্রথমত যে প্রশ্নটা দিচ্ছি সেটা হচ্ছে প্রত্নতত্ত্বের ভেতর দিয়ে কি খুঁজে পাওয়া যায়? প্রত্নতত্ত্বের ভেতর দিয়ে কি খুঁজে পাওয়া যায়? আমি তোমাদের যখন অনুচ্ছেদটা বুঝালাম তখন কি কি বলেছিলাম? এটা কি লিখবে? 5 বাক্যে লিখবে। তো শিক্ষার্থীরা, আমি আজকেও আমি তোমাদের একটু নমুনা হিসেবে উত্তর বলে দিচ্ছি। প্রত্য শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন। প্রত্য শব্দের অর্থ কি? অতি পুরাতন বা প্রাচীন। প্রত্নতত্ত্বের ভেতর দিয়ে অর্থাৎ প্রাচীনকালের ভেতর দিয়ে জাতি, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এই সকল বিষয়ে ধারণা পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিকরা প্রাচীনকালের জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা ইত্যাদি বিচার করে এসবের ভেতরের ইতিহাস খুঁজে বের করার চেষ্টা করেন। প্রত্নতত্ত্ব প্রাচীনকালের অনেক অজানা তথ্য আমাদের সামনে তুলে ধরে। প্রত্নতত্ত্বের মাধ্যমে আমরা প্রাচীন ইতিহাস জানতে পারি। তো এটা হচ্ছে কি, তুমি তোমার মতো করে তৈরি করবে যে প্রত্নতত্ত্ব থেকে তুমি কি জানতে পারো? প্রাচীনকালের জিনিসপত্র, মুদ্রা সম্পর্কে জানতে পারো, বিভিন্ন অজানা তথ্য সম্পর্কে জানতে পারো, প্রাচীন ইতিহাস জানতে পারো, প্রাচীনকালের ভেতর যে সেই জাতিদের কেমন সংস্কৃতি ছিল, কেমন ঐতিহ্য ছিল সেটা জানতে পারো। আর প্রত্ন শব্দের অর্থই কি? পুরাতন বা প্রাচীন। তো শিক্ষার্থীরা, এটা তোমরা আমার নমুনোত্তরগুলো শুনে তারপর বাসায় তোমরা তোমাদের মতো করে লিখে নিবে। তারপর খতে নিয়েছি শালবন বিহার সম্বন্ধে সংক্ষেপে ধারণা দাও। সংক্ষেপে ধারণা মানে 5টি বাক্যে তোমাকে লিখতে হবে। তো শিক্ষার্থীরা, এটা আমি একটু নমুনা হিসেবে উত্তর বলে দিচ্ছি। শালবন বিহার কুমিল্লায় ময়নামতিতে অবস্থিত। যেটা আমি তোমাদের বলেছিলাম যে অনুচ্ছেদটা ছোট, সংক্ষিপ্ত, কিন্তু এখানে থেকে তুমি সবটা পেয়ে যাবে। এটি একটি বৌদ্ধ বিহার।
কুমিল্লায় ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন এই বৌদ্ধ সভ্যতার নিদর্শন। বাংলাদেশের প্রাচীন সভ্যতার পরিচায়ক অষ্টাদশ শতকের এই পুরাকীর্তি। তাছাড়া শালবন বিহারে পাওয়া গেছে নানা পোড়ামাটির ফলক। এগুলো কিন্তু সবটাই আমি তোমাদের যে অনুচ্ছেদটা রয়েছে সেখান থেকে কিন্তু বললাম। গতে নিয়েছি প্রত্নতাত্ত্বিকরা কিভাবে ইতিহাস খুঁজে বের করেন, সেটা 5টি বাক্যে লিখবে। আচ্ছা, এখানে লেখটা রেখো হয়ে গেছে, দুঃখিত, লেখো হবে। তো এটার নমুনা উত্তর আমি একটু বলে দিচ্ছি, একটু লক্ষ্য করে শোনো। যারা প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করেন তাদের বলা হয় কি প্রত্নতাত্ত্বিক, যেটা আমি বলে দিয়েছিলাম একটু আগে। প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন বিভিন্ন জিনিসপত্র নিয়ে কাজ করেন। তারা প্রাচীনকালের জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা ইত্যাদি বিচার করে এই সবের ভেতর থেকে ইতিহাস খুঁজে বের করেন। প্রাচীন বিভিন্ন বিষয় বিচার বিশ্লেষণেই তাদের কাজ। এভাবেই তারা ইতিহাসের সন্ধান দেন। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই অনুচ্ছেদটা বুঝতে পেরেছো, আর বাসায় যখন অনুশীলন করবে তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। এখন আমি তোমাদের আরেকটি নমুনা অনুচ্ছেদ তুলে ধরবো, একটু বোঝানোর চেষ্টা করব। সাল, কত সাল? 1971 সাল। এটা অবশ্যই মনে রাখবে শিক্ষার্থীরা। আমি যেটা বলেছি, আমি আজকের অনুচ্ছেদগুলো খুব সংক্ষিপ্ত নিয়েছি, কিন্তু এই সংক্ষিপ্তটার মধ্যে তুমি অনেকটা পেয়ে যাবে। কত সাল? 1971 সাল। বাঙালি জাতির মুক্তিযুদ্ধের বছর। বাঙালি জাতির কি মুক্তিযুদ্ধের বছর। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল কত সালে? 1971 সালে। এটা আমরা খুব ভালোভাবে জানি। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, কাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম? পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। কত সময়? দীর্ঘ 9 মাস। এটা অবশ্যই মনে রাখবে। আর তার পূর্বে আমি তোমাদের একটু বলে দেই এই শব্দের অর্থ। মুক্তিযুদ্ধ কি? মুক্তিযুদ্ধ হচ্ছে মুক্তির জন্য যুদ্ধ বা স্বাধীনতার জন্য যুদ্ধ। আর হানাদার শব্দটির অর্থ আমি তোমাদের বলে দিচ্ছি। হানাদার শব্দটির অর্থ হচ্ছে আক্রমণকারী বা অন্যায়ভাবে আক্রমণকারী। বাহিনী শব্দটির অর্থ কি? দল বা একত্রিত গঠন করা। বিরুদ্ধে শব্দটির অর্থ হচ্ছে কি? প্রতিপক্ষে। সেটা দীর্ঘ 9 মাস এই মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা শব্দটির অর্থ কি? বাধাহীনতা বা মুক্তি বা স্বচ্ছন্দতা অর্জন করেছি। অর্জন অর্থ লাভ করা, চেষ্টা দ্বারা প্রাপ্তি। তো এখানে আমি কি অনেকগুলো শব্দের অর্থ বলে দিলাম, যে শব্দের অর্থগুলির সাথে তোমরা ইতিমধ্যে পরিচিত আছো, তারপর তোমাদের একটু আমি মনে করিয়ে দিলাম। এখন আমি তোমাদের এই যে আমি এতটুকু অংশ পড়েছি, এতটুকুর মধ্যে তোমরা অনেক কিছু কিন্তু পেয়ে যাচ্ছ। আবার একটু লক্ষ্য করে শোনো, সালটা কত সাল ছিল? 1971 সাল। সেটা কি? এই সালটা বাঙালি জাতির মুক্তিযুদ্ধের বছর। মানে এই বছরে আমরা বাঙালি জাতি, সেই বাঙালি জাতির কি হয়েছিল? মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। কাদের বিরুদ্ধে? পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। হানাদার মানে কি? যারা আক্রমণ করেছিল, অন্যায়ভাবে আক্রমণ করেছিল। সেটা কত সময় ধরে? সেটা দীর্ঘ 9 মাস আমরা যুদ্ধ করেছি। আমাদের বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল। এই যুদ্ধ করার ফলে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং বর্তমানে আমরা স্বাধীন দেশে অবস্থান করছি, স্বাধীনভাবে চলাফেরা করছি। এই যে আত্মত্যাগী মুক্তিযোদ্ধারা যে আমাদের জন্য তাদের জীবনটা দিয়ে দিল, সেজন্য কি করেছি? আমরা তাদের চিরকাল স্মরণ রাখবো এবং আমরা এই যে জানতে পারছি, কেন জানতে পারছি? কারণ তারা বীর পুরুষ ছিল। এই জন্য
এই দেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই দেশের সর্বস্তরের মানে কি সব ধরনের পেশাজীবী মানুষ সেখানে শিক্ষিত অশিক্ষিত ছিল না, মূর্খ জ্ঞানী ছিল না, সেখানে ধনী গরিব ছিল না, একেবারে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কী করেছিল, এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কেন অংশগ্রহণ করেছিল? কারণ এই দেশটা আমাদের সকলেরই। এখানে মুসলমানদের দেশ না, বাংলাদেশ মানে মুসলমানদের দেশ না, বাংলাদেশ মানে হিন্দুদের দেশ না, হিন্দু ধর্মাবলম্বীদের দেশ না, বাংলাদেশ মানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশ না, বা এই যে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের দেশ কি বাংলাদেশ। তো এই যে প্রত্যেক মানুষ, এজন্য বলছি যে স্তরের মানুষ কি করেছিল, এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কৃষক দেখো তেমন কি হয়েছে, কৃষক, শ্রমিক, ছাত্র শিক্ষক, শিল্পী সাহিত্যিক, বুদ্ধিজীবী সবাই ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। এই যে আমি যেটা বলেছিলাম, শিক্ষার্থীরা একটু লক্ষ্য করে দেখো যে সর্বস্তরে মানে কি, যারা কৃষক ছিল তারাও, শ্রমিকও, ছাত্র শিক্ষক উভয়ই, শিল্পী হোক সাহিত্যী হোক বুদ্ধিজীবী হোক, সবাই কি করেছিল, ঝাঁপিয়ে পড়েছিল এই যুদ্ধে। কেন ঝাঁপিয়ে পড়েছিল? কারণ আমাদের এই দেশটা কি, এই যে পাক হানাদাররা কি দখল করতে চেয়েছিল, আমাদের কি করতে চেয়েছিল, তারা তাদের রাজত্ব বিস্তার করতে চেয়েছিল, আমাদের বন্দি করতে চেয়েছিল, আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না। এটা কি আমাদের দেশের দামাল ছেলেরা, এটা কি কেমন ছেলেরা, সে কি শিক্ষিত অশিক্ষিত ভাবা হয়েছিল না, কৃষক থেকে ধরে ছাত্র শিক্ষক শিল্পী শ্রমিক প্রত্যেকে কি করেছিল, একসাথে ঝাঁপিয়ে পড়েছিল যে এটা আমাদের দেশ, আমাদের দেশে তোমরা এভাবে অন্যায় করতে পারো না। বাঙালির দেশপ্রেম ও বীরত্বের কাছে হার মেনে দেশপ্রেম এবং বীরত্বের যে তারা যে এই যে সাহসিকতা দেখিয়েছিল, তারা কি করেছিল, হার মেনেছিল, হার মানে কি পরাজয় স্বীকার করেছিল। পাকিস্তানি দুশ্মন শব্দটির অর্থ হচ্ছে কি শত্রু বা বৈরী। তো এই যে আমাদের সাহসিকতার জন্য তারা, এই সাহসিকতার কাছে তারা কি করেছিল, পরাজয় স্বীকার করেছিল। তারা কিন্তু প্রশিক্ষিত ছিল, তারা প্রত্যেকে কি করেছিল, প্রত্যেকে প্রশিক্ষণ প্রাপ্ত ছিল, প্রত্যেকে তাদের একেবারে সেনাবাহিনীর, তোমরা জানো শিক্ষার্থীরা, তারা প্রশিক্ষণ নিয়ে একেবারে পূর্ব পরিকল্পনা করে আমাদের উপরে আক্রমণ করেছিল। আর আমাদের দেশে দামাল ছেলেরা কী করেছিল, তাদের কোনো প্রশিক্ষণ ছিল না, কিচ্ছু ছিল না। তারা কি করেছিল, তাদের ছিল অসীম সাহস আর অনেক গভীর দেশপ্রেম। এই সবের কাছে তাদের এই যে প্রশিক্ষণ সব অসংখ্য বীর জনতার অসংখ্য প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছে। এদেশের মুক্তিকামী মানে স্বাধীনতাকামী, স্বাধীনতা প্রত্যয়ী, মুক্তিকামী মানে কি স্বাধীনতা প্রত্যয়ী বা স্বাধীনতাকামী বীর জনতা বলা হয়েছে সবাইকে, যে বীর জনতা কি করেছিল, অসংখ্য, সেটা গুণে শেষ করা যাবে না, এত সংখ্যা ছিল। অসংখ্য মানে কি অনেক, যেটা বোঝানো হয় যে অসংখ্য প্রাণের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন করেছে। আমরা চিরকাল শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করব। স্মরণ অর্থ কি, তাদের স্মৃতি ধরে অনেক আগে আত্মত্যাগ করেছো, তাদের আমরা চোখে দেখিনি, কিন্তু তাদের কথা এই যে আমরা জানছি, পড়ছি এবং তাদের আমরা মনে রাখছি এবং তাদের শ্রদ্ধা করছি। কেন করেছি? কারণ তারা আমাদের জন্য কি করেছিল, আত্মত্যাগ করেছিল। তো শিক্ষার্থীরা তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। এখন আমি আবার কিছু শব্দ তোমাদের খাতায় তুলতে বলবো, দ্রুত তুলে ফেলবে। দেখো এখানে কিছু শব্দ নিয়েছি, মুক্তিযুদ্ধ, তো এটা দ্রুত লিখে ফেলো খাতায়। মুক্তিযুদ্ধ, মুক্তির জন্য যুদ্ধ বা স্বাধীনতার জন্য যুদ্ধ। অর্থ লেখা লাগবে না, শুধু শব্দটা তুলে ফেলো, অর্থ পরে লিখে নিও। মুক্তিযুদ্ধ লিখেছো কি? দ্রুত লিখবে। তারপরে লেখো হানাদার, তারপরে লেখো হানাদার। হানাদার অর্থ কি? আক্রমণকারী বা অন্যায়ভাবে আক্রমণকারী। লিখেছো হানাদার? দ্রুত লিখবে। তারপর লিখো স্বাধীনতা,
স্বাধীনতা অর্থ কি? স্বচ্ছন্দতা বা বাধাহীনতা। স্বাধীনতা লিখেছো শিক্ষার্থীরা? তারপরে লিখো অর্জন। দ্রুত লিখবে, দ্রুত। এটা লিখলে তোমরা শূন্যস্থানগুলি এখনই সাথে সাথে পেরে যাবে। অর্জন অর্থ কি? লাভ, লাভ বা চেষ্টা দ্বারা প্রাপ্তি। তারপরে লিখো দুশ্মন, দ্রুত লিখবে। তারপর লিখো দুশ্মন। দুশ্মন অর্থ কি? শত্রু বা বৈরী। তারপর লিখো স্মরণ। তারপর লিখো স্মরণ। স্মরণ অর্থ কি? স্মৃতি বা চিন্তা। তো আমি আশা করছি তোমরা প্রত্যেকের শব্দগুলো লিখতে পেরেছো। আমি আবারও বলছি, লিখো মুক্তিযুদ্ধ, হানাদার, স্বাধীনতা, অর্জন, দুশ্মন, স্মরণ। তো প্রত্যেকে কি লিখতে পেরেছো? আচ্ছা, এখন আমি শূন্যস্থানে চলে যাই। এখন এই শব্দগুলোর সাথে তুমি ক নম্বরের সঠিক উত্তর যেটা, সেখানে ক লিখে ফেলবে শব্দের ওখানে। তো ক নম্বরে কি? স্বাধীনতা দেশ করার চেয়ে রক্ষা করা কঠিন। তো আমি আশা করছি সঠিক শব্দটা মিলাতে পেরেছো। তারপর লিখো ঢেস কখনো বন্ধু হতে পারে না। গ নম্বরে মুক্তিযুদ্ধের বাঙালির কাছে পরাজয় বরণ করেছিল। তারপরে লিখো যারা ঢেস করেছিলেন তাদের বলা হয় মুক্তিযোদ্ধা। আমি আশা করছি তোমরা সঠিক শব্দটির পাশে সঠিক স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কি কঠিন। দুশ্মন কখনো বন্ধু হতে পারে না। দুশ্মন মানে কি? শত্রু বলেছি। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির কাছে পরাজয় বরণ করেছিল। যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তাদের বলা হয় মুক্তিযোদ্ধা। তো এখন আমি তোমাদের কিছু প্রশ্ন দেব, তোমরা একটু লক্ষ্য করো। আমরা কিভাবে স্বাধীনতা অর্জন করেছি? 5টি বাক্যে লিখো। আমি যখন তোমাদের অনুচ্ছেদটি বুঝিয়েছিলাম শিক্ষার্থীরা, আমি কিন্তু একেবারে ভেঙে ভেঙে বিস্তারিতটা বলেছিলাম। তো উত্তর কি আমার বলা লাগবে নমুনা হিসেবে? আমি আশা করি না বলা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু উত্তরগুলি নমুনা হিসেবে বলে দিচ্ছি। আমার এই উত্তরটা কিন্তু তোমরা তুলে ধরবে না, তোমরা তোমাদের মতো করে গুছিয়ে লিখবে। তো আমি একটু বলে দিচ্ছি যে আমরা কিভাবে স্বাধীনতা অর্জন করেছি। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে, তারপর গেরিলা যুদ্ধের মাধ্যমে, সর্বশ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণে, পাকিস্তানিদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ করে তো এটা একেবারে আমি সহজ ভাষায় বলে দিলাম, তারপর তোমরা বিস্তারিত তোমরা তোমাদের মতো করে লিখে ফেলবে। ভালোভাবে পারবে আমি আশা করছি। তারপর আমি একটু নমুনা হিসেবে বলে দিচ্ছি। আমরা আত্মত্যাগী মুক্তিযোদ্ধাদের চিরকাল স্মরণ করব, যাদের প্রাণীর বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা, যাদের দেশপ্রেম ও বীরত্বের কাছে পাকিস্তানিরা হার মেনেছিল, যারা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রেখেছে। মুক্তিযুদ্ধে মহান আত্মত্যাগী শহীদদের আমরা চিরকাল স্মরণ করব। এটা আমি সংক্ষিপ্তভাবে বলে দিলাম। তারপরে পরাজয়ের কারণ কি? মুক্তিযুদ্ধে যে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় হয়েছিল তারা কেন হয়েছিল সেটা কিন্তু আমি অনেক বিস্তারিতটা বলে দিয়েছিলাম। তো তারপরে আমি একটু নমুনা এসে বলে দিচ্ছি, একটু লক্ষ্য করে শোনো শিক্ষার্থীরা। বাঙালি জাতির দেশপ্রেম ও বীরত্বের কারণে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযুদ্ধে পরাজয় বরণ করে। এটা তোমাদের অনুচ্ছেদে দেওয়া আছে। মুক্তিযুদ্ধে এদেশের সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়ে। বাঙালি অসীম সাহসিকতার সাথে শত্রুর বিরুদ্ধে লড়াই চালাতে থাকে।
মূলত বাঙালির এই অদম্য সাহসিকতার জন্যই মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী পরাজয় বরণ করেছিল। কেন পরাজয় বরণ করেছিল এটা না। তাছাড়াও এই অনুচ্ছেদ থেকে ধরো যদি অন্যরকম প্রশ্ন আসতে পারে যে এদেশের সর্বস্তরে মানুষের মুক্তিযুদ্ধে গ্রহণের কারণ কি, এটাও কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম। কারণ অধিকার আদায়ের জন্য এদেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দেশকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসার কারণে। সেটাও কিন্তু আমি অনুচ্ছেদ সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য। এটা আমি আরেকটা নমুনা হিসেবে প্রশ্ন বললাম। তাছাড়াও আরও অন্যরকমভাবে প্রশ্ন আসতে পারে যে মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল, বা আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের পরিচয় এটি 5টি বাক্যে লেখো। এটাও কিন্তু খুবই সহজ, কারণ এইভাবে তোমাদের প্রশ্ন আসতে পারবে, এটাই যে আসবে তা কিন্তু নয়। তো সেটার একটু নমুনা উত্তর আমি তোমাদের একটু বলি যে শিক্ষক, এদেশ থেকে পাকিস্তানিদের বিতাড়িত করে মুক্ত স্বদেশ গড়ার জন্যই কি করেছিল, সবাই মুক্তিযুদ্ধ করেছিল। আর এজন্য বাঙালিরা প্রাণ বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করেনি। এই যে আমাদের দেশের মতো এরকম বীর বাঙালি কিন্তু তোমরা কোনো দেশে এভাবে এরকম করে খুঁজে পাবে না শিক্ষার্থীরা, যে নিজের ভাষার জন্য নিজের দেশের জন্য এতটা আত্মপ্রত্যয়ী, এইভাবে নিজেকে বিলিয়ে দেওয়া, এভাবে নিজের জীবন বিসর্জন দেওয়া, সেটা বাঙালি খুব সাহসিকতার সাথে খুব সুন্দরভাবে এই পরিচয়টা তুলে ধরেছে। তো শিক্ষার্থীরা এই অনুচ্ছেদ থেকে তোমরা কি শিখতে পারলে? এই যে দুটো আমি অনুচ্ছেদ দিলাম, সেখান থেকে প্রথমত যেটা আমি দিয়েছি প্রত্নতাত্ত্বিক পুরনো ইতিহাস সম্পর্কে জানতে পারবে। সেটা কিন্তু তোমাদের শুধুমাত্র পড়াশোনার জন্যই, মানে পরীক্ষা ভালো ফলাফলের জন্য না, যেটা আমি বরাবরই তোমাদের বলে থাকি। তাছাড়াও কিন্তু তুমি এই যে আমাদের পুরনো ইতিহাস, তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, তারা কেমন জাতি ছিল, এগুলো জানাও কি আমাদের জরুরি। তো সেক্ষেত্রে তোমরা সেটাও জানতে পারবে। তারপরের অনুচ্ছেদে আমি কি তোমাদের তুলে ধরেছিলাম, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। এই বিষয়টি তো তোমাদের নির্ধারিত যে বইটি রয়েছে সেখানে কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে কিছু গদ্য রয়েছে, সেখানে কিন্তু এই মুক্তিযুদ্ধ বিষয়ক রয়েছে। তার আলোকে আমি একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ নিয়েছি। তো বইয়ের বাইরে থেকে অনুচ্ছেদ আসে বলে যে অনেক কঠিন হবে, অনেক কঠোর হবে, তা কিন্তু নয়। তোমাকে অবশ্যই এটা ভালোভাবে আয়ত্ত করতে হবে, তাহলেই তুমি কি করতে পারবে, এটা পরীক্ষা সুন্দরভাবে লিখতে পারবে। তোমরা অনেকে পরীক্ষা খুব ভয় পাও যে বইয়ের বাইরের অনুচ্ছেদ, অনেকে কিন্তু গত যে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, অনেকে এই প্রশ্নের উত্তরগুলো একেবারেই দাওনি। কেন দাওনি, আমার সেই প্রশ্ন, আমার খুব রাগ লেগেছিল। তো যাই হোক, তোমরা ভয় পাবে না, এগুলো খুবই সহজ। এই যে আমি নমুনা হিসেবে যে উত্তরগুলি বলে দিলাম, অনেক কি কঠিন মনে হয়েছে শিক্ষার্থীরা, তোমরা বলো? অবশ্যই না, এগুলো অনেক সহজ। এর জন্য আমি আবারও বলছি, তোমরা অনুচ্ছেদটা প্রথমে ভালোভাবে পড়বে, পড়ে একবার না কয়েকবার পড়ে এটা আগে বুঝবে যে এখানে কি বোঝানো হয়েছে, কি বোঝাতে চেয়েছে। তারপরে তুমি কিছু শব্দ এবং শব্দের অর্থ কিন্তু দেওয়া থাকে, যাতে করে তুমি শব্দের অর্থটা যদি তোমার কাছে অজানা থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি শব্দের অর্থটা কি জেনে যাচ্ছ, তাহলে এখানে তো আরও সহজ। আর প্রশ্নগুলি বুঝে সে উত্তরটা তুমি তোমার মতো করে সুন্দর করে লিখবে। আর কমপক্ষে কি লিখবে, 5 বাক্যে লিখবে। তো শিক্ষার্থীরা, আবারও তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। অবশ্যই সকলে ভালোভাবে পরীক্ষা অংশগ্রহণ করো আর খুব সুন্দরভাবে লিখো। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, হিন্দু ধর্মাবলম্বী যারা আছো তাদের শারদীয় শুভেচ্ছা রইল।